দ্য প্ল্যান অ্যান্ড এক্সিকিউশন দুটোর সফল মিশ্রণে তানজিদ তামিম হয়ে উঠেছেন বাংলাদেশ দলের ওপেনিং স্লটের গেম চেঞ্জার। আধুনিক ক্রিকেটের সাথে মানানসই আর সেই সাথে দায়িত্ব পালনে অনড় ভূমিকা ওকে করে তুলেছে অনন্য এক টাইগার। এমন একজন ব্যাটারের উপর চোখ পড়বে না কোন ফ্র্যাঞ্চাইজির? তা তো হতেই পারে না। পিএসএল এ ডিরেক্ট সাইনিংয়ে তাই খেলতে যাচ্ছেন এই সুপার সাউন্ড ওপেনার। রিপোর্টে বিস্তারিত। টেস্টটা খেলো ওয়ানডের মতো, আর বাকিদের সাথে ছন্দ মিলিয়ে সার্ভাইভ করতে হলে ওয়ানডের গতি হতে হবে টি-20। পাকিস্তানের বিপক্ষে মেপে দেখুন তানজিদ তামিমকে। 3 ওয়ানডেতে 175, প্রায় 90 এভারেজ। যে ম্যাচে 50 করলেন সেটাতেই স্ট্রাইক রেট 160, আর সেঞ্চুরিটাও করেছেন 100 স্ট্রাইক রেটে। 6 বাউন্ডারি আর 7 ওভার বাউন্ডারি। তার মানে ক্রিজে যতক্ষণ ছিলেন পাকিস্তানি বোলারদের শান্তি দেননি একদম। পেশোয়ার জালমি টু মাচ ফোকাসড অন বাংলাদেশ টিম। আগে থেকেই নাহিদ রানা আর শরীফুল ইসলাম তো ছিলই ওদের দলে। পাকিস্তান সুপার লিগের নেক্সট এডিশনে তানজিদ তামিমকে ওরা মিস করে কেমন করে? তাই তো হয়ে গেল ডিরেক্ট সাইনিং। নিউজিল্যান্ড সিরিজের পাশাপাশি সেও খেলতে যাচ্ছে পাকিস্তানে। কনফার্ম হয়েছে বিসিবির এনওসিও। কিন্তু প্রশ্ন হলো, একেবারে ভিন্ন কালচার অফ ক্রিকেটে বেড়ে উঠে তানজিদ তামিম কিভাবে নিজেকে মেলে ধরছেন এভাবে? ছোটবেলার সেই বয়সভিত্তিক দল, তারপর হাই পারফরমেন্স ইউনিট বা এ দল, এমনকি সেসব গণ্ডি পেরিয়ে যখন জাতীয় দলেও চলে আসেন অনেক ব্যাটার, তাদের সাথে পরিচয়ই ঘটে না অ্যাগ্রেসিভ ক্রিকেটের। কিন্তু এখন তো জামানাই বদলে গেছে। সেই রক্ষণশীল ক্রিকেটিং কালচারের শেকল আর তামিমরা নিজেদের পায়ে পড়ে থাকবে কেন? সেসব ছিঁড়ে বেরিয়ে আসার পর সফল হতে তামিম বেছে নিলেন 3টা স্টেপ। কোচ অ্যানালিস্টদের সাথে কথা বলে নিজের পরিকল্পনা বা ছক সাজালেন, তারপর সে অনুযায়ী প্র্যাকটিস, আর সবশেষ পার্ট সেই প্ল্যান মাঠে সঠিকভাবে এক্সিকিউশন। এই এক্সিকিউশনের ক্ষেত্রেও তানজিদ তামিম অনুসরণ করেন কয়েকটা দিক। প্রতিপক্ষ আর পরিস্থিতি বুঝে নিজের গেম প্ল্যান অ্যাডজাস্ট করা, সহজ কথা হাওয়া বুঝে পাল এদিক ওদিক করা, প্রতিটা বলের মেরিট বুঝে খেলা। একাধিক সাক্ষাৎকারে টাইগার ওপেনার যেমনটা বলেছেন, ব্যাট করার সময় স্ট্রাইক রেটের হিসেব থাকে না, তবে মেরিট বুঝে খেললে আপনা আপনি ঘোরে রানের চাকা। তবে এসবের মধ্যে ভুল যে হয় না তা নয়, তবে সেই ভুল থেকে শিখে পরের বার আরও শক্তিশালী রূপে ফিরে আসার চেষ্টা করেন এবং সব মিলিয়ে করতে চান একটা পারফেক্ট এক্সিকিউশন। নিজেদের গড়ে তোলা বাবল ওই মিরপুরেই খালি নয়, তানজিদ তামিমদের গড়ে উঠতে হবে আরও বড় দুনিয়ার জন্য। তা না হলে ওরা জানবে কিভাবে এই নভমণ্ডলের সব গ্রহের সূর্যই পূর্ব দিকে ওঠে না। ওদের জানতে হবে রাওয়ালপিন্ডি টু মেলবোর্ন, ইডেন গার্ডেন্স টু লর্ডস, এক একখানে ঘাসের এক এক রকম রং। তবেই একদিন ওরা এই লাল সবুজের বাংলাকে দিতে পারবে আইসিসি ট্রফির স্বাদ। আর সেই স্বপ্ন পূরণে, অভিজ্ঞতা অর্জনে পিএসএল হতে পারে একটা দরজাও আধুনিক ক্রিকেটের। এটাই সহজ ব্যাকরণ। খালিদ জামিল, একাত্তর। ট্রফি জিতিয়ে সাফল্য নিয়েই চাকরি ছাড়লেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিদায় বেলায় ক্যাপ্টেনের কাছ থেকে পেয়েছেন দারুণ সম্মান। লিপু সাকসেসফুল বলছেন সাবেক নির্বাচক ও বর্তমানে ঘরোয়া ক্রিকেটের সফল কোচ হান্নান সরকার। নতুন কারা আসবে আলোচিত নয়া সিলেকশন প্যানেলে? তার চেয়ে বড় প্রশ্ন, তাদের কাছে চাওয়া কি? নির্বাচকদের পদে কাটানোর অভিজ্ঞতা নিয়ে হান্নান সরকার বলছেন দারুণ কাজ আর প্রো অ্যাক্টিভনেস আশা করছেন তিনি। সাইফুল রূপকের রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে ট্রফি জয়ের রাতে ড্রেসিং রুমে শুধু উৎসবই হয়নি, বেজেছে বিদায়ের রাগিনী। কথা কম, কাজে বিশ্বাসী, সাফল্য নিয়েই ছাড়লেন চাকুরি। বলছি গাজী আশরাফ হোসেন লিপুর কথা। 2 বছর প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন। শেষ অ্যাসাইনমেন্টে ট্রফির সাথে পেয়েছেন দেশের 3 ক্যাপ্টেন সহ গোটা দলের ভালোবাসা। 1 বছর নির্বাচক হিসেবে কাজ করা, বর্তমানে কোচিংয়ে মনোযোগী হান্নান সরকার চিফ সিলেক্টর হিসেবে লিপুকে কিভাবে মূল্যায়ন করবেন? খুব ভালো কাজ করছিলেন, এটা হয়তো দূর থেকে দেখে হয়তো মানুষ সেভাবে জাজ করবে কিনা আমি জানি না। ভালো কাজ করছিলেন, এই জন্য কথাটা বলবো। আমাদের কিন্তু একটা পালাবদলের সময় এসে দায়িত্বটা নিয়েছিলেন লিপু ভাই। 2 বছর তার জবটা কন্টিনিউ করেছেন। সেখানে বেশ কিছু কঠিন ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হয়েছে, যেগুলো স্ট্রংলি উনি নিতে পেরেছেন, আবার কিছু কিছু জায়গায় বাধার সম্মুখীন হয়েছেন। বাট দিন শেষে আমার মনে হয় যে ওনার বিদায়টা একটা চমৎকার প্রাপ্তির মাধ্যমেই হয়েছে, সেটা একটা পজিটিভ বিষয়। চ্যালেঞ্জটা কোথায় কোথায় থাকে যখন হোমে খেলা হয়, বাহিরে খেলা হয়? হয়তো 25 জন থেকে 15 জন আপনারা বাছাই করেন, কন্ডিশন বিবেচনা করে, প্রতিপক্ষ স্ট্রেন্থ সবকিছু বিবেচনা করে 3 জন মিলে একটা ডিসিশন নিয়েছেন। হয়তো এটা হিতের বিপরীত হচ্ছে, সোশ্যাল প্ল্যাটফর্মে সমালোচনা হচ্ছে, বা ওই প্লেয়ারটা খারাপ করাতে আপনাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। 11 থেকে 12 জন প্লেয়ার কিন্তু তারা করে ফেলতে পারবে সবাই। বাকি 2 জন বা 3 জন প্লেয়ার নিয়ে কিন্তু সবসময় একটা আলোচনা বা ওই টেবিলে ডিসকাশনের মধ্যে চলে আসে।
সেই 2জন বা 3জন প্লেয়ার যারা হয় তাদেরকে কোন পজিশনে কিভাবে চিন্তা করা হচ্ছে, ওই কন্ডিশনে তাকে কিভাবে ইউজ করা যেতে পারে। আর লিপু ভাইয়ার রাজকে আমি বলতাম আচ্ছা ও কেন, সেটার উত্তর আপনারা দেন, আমিও জানতে চাই। কারণ কথাটা হলো আমি জানতে চাই বলতে এটা একজন সাধারণ দর্শক হিসেবে আমি জানতে চাই। সো এই কোশ্চেনগুলো সাধারণত আমি করতাম এই 2জন সিলেক্টরকে, কারণ আমি জানি এটার উত্তর কি, আমি কেন বলেছি সেটার কোশ্চেনও আমি জিজ্ঞেস করতাম, এটা কেন আপনারা আমাকে জিজ্ঞেস করেন আমি অ্যান্সার দিব। হেলদি একটা ডিসকাশন, এবং এই ডিসকাশনগুলো একটা সময় কিন্তু একটু মানে উত্তপ্ত হয়ে যায় অনেক সময়, বাট সেই জায়গাটা নিজেদের কাম রেখে নিজেদের লজিক দিয়ে সেটাকে ইস্টাবলিশ করতে হয়। জাতীয় দলের নির্বাচক কমিটিতে এখন আছেন কেবল হাসিবুল হোসেন শান্ত। গুঞ্জন আছে প্রধান নির্বাচকের পদে দেখা যেতে পারে সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকে। আরেক নির্বাচক হিসেবে ছক্কা নাইম খ্যাত নাইম ইসলামের নামও ভাসছে ক্রিকেট আঙ্গনে। জবটা কিন্তু খুব ইজি মনে হয়, খেলা দেখবো সিলেকশন করে ফেলবো, ব্যাপারটা তা না। এটার মধ্যেও ডেডিকেশন কমিটমেন্ট থাকতে হয়। সেই জিনিসটা আমি নিশ্চিতভাবেই যারা আসবেন তাদের মধ্যে থাকবে আমার বিশ্বাস। খেলা দেখার পাশাপাশি খেলার ডিপে ঢোকা এবং সেটা নিয়ে অ্যানালাইসিস করা, এই বিষয়গুলো খুবই দরকার। যেটা করলে হয়তো ভুলভ্রান্তি বা বিতর্কিত যে সিদ্ধান্তগুলো আসে সেগুলো কমে যাবে। আমাদের যারা ডোমেস্টিক ক্রিকেটের সিনিয়র কোচ আছেন তাদের সঙ্গে যেন ডিসকাস করে। কেন ডিসকাস করবে? তারা ওই প্লেয়ারের পারফরমেন্সের পাশাপাশি তার সম্পর্কে জানার জন্য সেই কোচের কাছ থেকে একটা ভালো ফিডব্যাক পেতে পারেন। সো এই যে এই ডিসকাশনের ডোরটা যদি ওপেন থাকে আমাদের সিনিয়র কোচদের সঙ্গে আমাদের সিলেক্টরদের, তাহলে যেটা হবে ডেভেলপমেন্টটা ভালো হবে এবং ডিসিশন মেকিংয়ে রাইট সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বাংলাদেশে যেই প্লেয়ার ন্যাশনাল টিমের বাইরে থাকে সেই দর্শকের কাছে সবার কাছে ভালো প্লেয়ার হয়ে যায়, তাকে নিয়ে আসলে বেশি আলোচনা হয়। কেন এই প্লেয়ার দলেরই? এটা তো কারণ অন্যতম কারণ হচ্ছে আমাদের ডোমেস্টিক ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে একটা ফারাক, একটা গ্যাপ কিন্তু রয়েছে। আপনি যদি দেখেন ডোমেস্টিকে যারা পারফর্ম করছে তারা ইন্টারন্যাশনালে যে পারফর্ম করার জন্য সেভাবে প্রস্তুত না, যখন তারা এক্সপোজ হচ্ছে সেখানে। সো আমরা কি হয়, যখনই ইন্টারন্যাশনালে কেউ ফেল করছে, ডোমেস্টিকে যে পারফর্ম করেছে তাকে বলছি যে তাকে সে বেটার অপশন। সো সে যখন আবার যাচ্ছে সেও ফেল করছে। তো এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যে একটা গ্যাপ, এই গ্যাপটা যত কমে আসবে, এই দূরত্বটা যতটা কমে আসবে, তখনই দুইটা জায়গায় সিমিলার পারফরমেন্স আমরা প্রত্যাশা করতে পারবো। সাইফুল রূপক, ৭১। আবারও ক্রিকেটে পড়ছে যুদ্ধের প্রভাব। যুদ্ধের কারণে পর্যাপ্ত বল পাচ্ছে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, তাই প্রয়োজনের চেয়ে কম বল নিয়েই শুরু করা হতে পারে আসন্ন কাউন্টি চ্যাম্পিয়নশিপ। ইংল্যান্ডে ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় ডিউক বল দিয়ে। ব্রিটিশ ক্রিকেট বল লিমিটেড নামক কোম্পানি তৈরি করে ডিউক বল। এই বলের চামড়া ইংল্যান্ডেই তৈরি হলেও সেলাইয়ের জন্য তা পাঠানো হয় পাকিস্তানে। এখান থেকেই বল তৈরি করে পাঠানো হয় ইংল্যান্ডে। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সীমিত আকারে চলছে ফ্লাইট, তাই কার্গোর মাধ্যমে পাঠানো যাচ্ছে না বল। একই সাথে বেড়ে গেছে কার্গোর খরচ। এই মুহূর্তে তাই কাউন্টির দলগুলোকে চাহিদার তুলনায় অর্ধেক বল দিয়েছে ক্রিকেট বোর্ড। তবে ৩ এপ্রিল কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগেই সমস্যার সমাধানের ব্যাপারে আশাবাদী ব্রিটিশ ক্রিকেট বল লিমিটেড। সেক্ষেত্রে পাকিস্তান থেকে শ্রীলঙ্কা হয়ে ভিন্ন পথে বল ডেলিভারির পথ খুঁজছে তারা। ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ 2টি ম্যাচ খেলতে শুক্রবার ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ফুটবল দল। দেশের 4 দিনের ক্যাম্প শেষে অনুশীলনে বাড়তি সিরিয়াস ছিল পুরো দল। 2 ম্যাচেই ভালো ফলাফলের আশা দলের, একই সাথে আছে খেলার স্টাইলে পরিবর্তন করার আভাসও। ফয়সাল হাবিবের রিপোর্ট। কখনো ফুটবল পায়ে হাঁটছেন, কখনো ঠায় দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখছেন খেলোয়াড়দের অনুশীলনে, কখনো বা নিজেই ব্যাগ থেকে জার্সি বের করছেন। বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা যেন বাড়তি সিরিয়াস ছিলেন বৃহস্পতিবারের অনুশীলনে। অবশ্য কারণও আছে। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের শেষ ম্যাচের পরই বাফুফে ফাইনাল সিদ্ধান্ত নেবে কোচকে নিয়ে। ভালো ফল পেতে তাই বড্ড মরিয়া এই স্প্যানিশ। প্রায় 4 মাস পর একত্র হয়েছে জাতীয় দলের খেলোয়াড়রা। বাংলাদেশের জার্সিতে অনুশীলনে ফিরে খেলোয়াড়দের চোখে মুখেও ছিল উচ্ছ্বাসের ছাপ। একই সাথে জামাল ভুঁইয়ারা ছিলেন ভালো খেলার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী। এই কারণেই তো নিজেদের পরিবারের সাথে ঈদের আনন্দ বিসর্জন দিয়ে খেলোয়াড়রা মনোযোগ দিয়েছেন ফুটবলে। দেশের মানুষ যখন ঈদ করবে পরিবারের সাথে, জামালের দল তখন থাকবে ভিয়েতনামে। টিম আগামীকালকে রাতে যাবে ওখানে ভিয়েতনামে গিয়ে আমরা কিছুদিন প্র্যাকটিসের সময় পাবো। আমাদের 26 তারিখে ম্যাচ আছে। খেলোয়াড়ের জীবনে হইতেই পারে যে দেশকে সার্ভিস দিতে গেলে যে কোনো জায়গায় আমরা ঈদ করতে পারি। আপনারাও কিন্তু বাইরে ঈদ করেছেন প্রচুর। বসুন্ধরা কিংসের মাঠে শেষ অনুশীলনের দিন ক্যামেরার নজর কেড়েছেন জায়ান, সমিত সোমের মতো প্রবাসী ফুটবলাররা। প্রায় 1 বছর ধরে জাতীয় দলের সাথে আছেন এই প্রবাসীরা। তাই এখন আর দেশি প্রবাসীর মধ্যে কোনো পার্থক্যই দেখেন না জামাল। সবাই এক, সবাই হাসে একই কৌতুকে। অলমোস্ট 1 বছর হয়ে গেছে। সো কেমিস্ট্রিতে ভালো, সবার সাথে একটা ভালো বন্ডিং আছে। অফকোর্স আমরা যদি বিদেশি বলি, আমরা
we have the same jokes, same গল্প, so আমরা একটু মানে যেটা আমি বলছি সেম জোকস আছে, বাট সবাই মানে এক টিম না, সো there's no difference between বিদেশি বাংলাদেশিস and বাংলাদেশিস। বাংলাদেশের ক্যাম্পে সবাই থাকলেও নেই শুধু একজন। সকলের চোখের মনি হামজা চৌধুরী দলের সাথে যোগ দেবেন ভিয়েতনামে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাড়তি ঝক্কি সামলিয়ে হলেও আসবেন লেস্টার সিটি তারকা। 23 তারিখের মধ্যে হয়তো হামজা আমাদের সাথে হয়তো জয়েন করবে। তো আপনারা জানেন যে আমাদের প্লেয়াররা এখন কিন্তু অলমোস্ট প্র্যাকটিসে আছে। হামজার সাথে আমাদের যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট আছে, ওনারা কিন্তু ওর সাথে কন্টিনিউ যোগাযোগ রাখতেছেন উইথ আওয়ার প্রেসিডেন্ট। হি ইজ ভেরি কনসার্ন যে কখন আসবে, কখন যাবে। বড় দলগুলোর সাথে সাধারণত রক্ষণাত্মক ফুটবলই খেলে থাকে বাংলাদেশ দল। সেক্ষেত্রে বাড়তি দায়িত্ব থাকে গোলরক্ষকের। নতুন কোচ আশরাফুল ইসলাম রানা তাই নষ্ট করছেন না একটুও সময়। কিপারদের নিয়ে আলাদা কাজে লেগে পড়েছেন বাংলাদেশ দলের সাবেক গোলরক্ষক। তবে এবার বাংলাদেশের খেলার কৌশলে পরিবর্তন আসতে পারে বলে আভাস ক্যাপ্টেনের মুখে। নেক্সট ম্যাচের জন্য কিছু চেঞ্জ হবে। যখন আমরা ওয়ে খেলছি হংকংয়ের সাথে ফার্স্ট হাফ, ওই সিমিলার আমরা খেলবো সিঙ্গাপুরের সাথে, সেম ফরমেশন। সো ফরমেশন একটু চেঞ্জ হবে, তো আজকে এটা নিয়ে আমরা প্র্যাকটিস করব। ভিয়েতনামের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে 26শে মার্চ। আর এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ 1 এপ্রিল। আপাত দৃষ্টিতে এই দুই ম্যাচ থেকে খুব বেশি অর্জনের কিছু নেই, কিন্তু নিজেদের মর্যাদার জন্যই দল জিততে চায় দুটো ম্যাচেই। ফয়সাল হাবিব, ৭১। আগামী বছরের জুন জুলাই ব্রাজিলে হতে যাওয়া নারী ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে ফিলিপিন্স ও উত্তর কোরিয়া। এই দুই দল ছাড়াও এশিয়া মহাদেশ থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও অস্ট্রেলিয়া। এফসি নারী এশিয়ান কাপের সেমিফাইনালে উঠেই বিশ্বকাপ নিশ্চিত করে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েও বিশ্বকাপ নিশ্চিত করলো বাকি দুই দল। বিশ্বকাপের প্লে ইন ম্যাচে উজবেকিস্তানকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ফিলিপিন্স। দ্বিতীয় প্লে ইন ম্যাচে চাইনিজ তাইপেকে 4-0 গোলে হারিয়ে বিশ্বকাপের নাম লেখায় উত্তর কোরিয়া। তবে হেরে গেলেও বাদ পড়ছে না উজবেকিস্তান ও চাইনিজ তাইপে। আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলবে এই দুই দল। সেখানে জিতে সুযোগ থাকবে ব্রাজিলের টিকিট নিশ্চিত করার। এখনো চলছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। এবছর যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে ইরান খেলবে কিনা এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকদিন ধরে। কোটি টাকার প্রশ্নের উত্তর দিয়েছেন ইরান ফুটবল প্রধান। এখনো বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে না দেশটি। কষ্টে অর্জিত বিশ্বকাপ খেলার সুযোগ হেলায় হাতছাড়া করার কথা ভাবছেই না ইরান। তবে বিশ্বকাপ খেলতে আমেরিকায় যাবে না দেশটা, তা স্পষ্ট করে জানিয়েছেন ইরান ফুটবলের প্রধান মেহেদি তাজ। তিনি জানিয়েছেন, আমরা আমেরিকাকে বয়কট করব, বিশ্বকাপকে নয়। ঘোষিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বে ইরানের 3 ম্যাচই হওয়ার কথা আমেরিকায়, সেগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেয়ার ব্যাপারে ইতিমধ্যেই ফিফার সাথে আলোচনা শুরু করেছে ইরানের ফুটবল ফেডারেশন। এমনকি বিশ্বকাপের প্রস্তুতিও চালাচ্ছে দেশটা। তুরস্কে ক্যাম্প করছে ইরান দল। সেখানে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলারও কথা রয়েছে তাদের। এখন দেখার বিষয় ইরানের যৌক্তিক দাবিতে ফিফার উত্তর কি হয়। ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্ব এবং সেই শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগ। এবার লিগ পর্ব আর শেষ 16 পেরিয়ে এখন সময় শেষ 8-এর। আর এখানেই শুরু সত্যিকারের যুদ্ধ। ড্র বলছে কেউই নিরাপদ নয়। রিয়াল, লিভারপুল, বার্সেলোনা সবাই পড়েছে কঠিন পরীক্ষায়। কোয়ার্টার ফাইনালে কে হবে কার মুখোমুখি, সেটাই থাকছে জুবাইর নূরের রিপোর্টে। লিগ পর্ব শেষ 16-র দরজাও পেরিয়েছে সেরারা। এখন আর কোনো হিসাব নিকাশ নয়, এখন নিখাত নকআউট। 2 লেগ, একটুখানি ভুল আর ইউরোপের স্বপ্ন শেষ। শেষ 16 পেরিয়ে আসা 8টি দল এখন তাকিয়ে সেমিফাইনালের দিকে, কিন্তু সামনে বাধা দুর্বেদ্য। সবচেয়ে বড় ম্যাচ আপ রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ। ইউরোপের 2 দানব মুখোমুখি এক সুপার ক্ল্যাশে। লিগ পর্বে হোঁচট খেলেও শেষ 16-য় ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়ে রিয়াল বুঝিয়েছে তারা এখনো রাজা। কিন্তু সামনে বায়ার্ন, যারা আতালান্তাকে 10-2 গোলে উড়িয়ে দিয়ে আসছে। ভিনসেন্ট কোম্পানির দল যেন একদম নির্দয় মেশিন। লিভারপুলের সামনে আরো বড় চ্যালেঞ্জ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। গালাতাসারাইয়ের বিপক্ষে নাটকীয় জয় পেয়ে কোয়ার্টারে ওঠা অল রেডদের জন্য অপেক্ষা করছে আগুনে পরীক্ষা। চেলসির জালে 8 গোল দিয়ে পিএসজি ইতিমধ্যেই বার্তা দিয়েছে তারা শিরোপা ছাড়তে রাজি নয়। গত মৌসুমে সেই নাটকীয় লড়াইয়ের পুনরাবৃত্তি। এবার কি প্রতিশোধ নিতে পারবে লিভারপুল?
আর্সেনালের যাত্রা এখন সবচেয়ে স্থির। লিগ পর্বে শতভাগ জয় পাওয়া একমাত্র দল তারা। এবার প্রতিপক্ষ স্পোর্টিং সিপি, যারা অবিশ্বাস্যভাবে 3-0 পিছিয়ে থেকেও টাই জিতেছে। মিকেল আর্তেতার শিষ্যদের জন্য এটা হতে যাচ্ছে ধৈর্য আর নিয়ন্ত্রণের পরীক্ষা। অল স্প্যানিশ লড়াই বার্সেলোনা বনাম আতলেতিকো মাদ্রিদ। দুই দলের মধ্যে পুরনো হিসাব, নতুন উত্তাপ। কোপা দেল রে সেমিফাইনালের সেই তিক্ত স্মৃতি এখনো তাজা বার্সার সামনে। অন্যদিকে সিমিওনের আতলেতিকো সবসময় নকআউটে ভয়ঙ্কর। এখানে কৌশল, শারীরিক লড়াই আর মানসিক দৃঢ়তা সবকিছুরই পরীক্ষা নেওয়া হবে। এবার এক নজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে কে হবে কার মুখোমুখি। পিএসজি বনাম লিভারপুল, রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা বনাম আতলেতিকো মাদ্রিদ, স্পোর্টিং সিপি বনাম আর্সেনাল। আগামী 7 ও 8 এপ্রিল প্রথম লেগ, 14 ও 15 এপ্রিল ফিরতি ম্যাচ। লিগ পর্বের শীর্ষ দলগুলো খেলবে দ্বিতীয় লেগ নিজেদের ঘরের মাঠে, যা হতে পারে বড় সুবিধা। এরপর এপ্রিলের শেষ আর মেয়ের শুরুতে সেমিফাইনাল, আর 30 মে বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় হবে মহারণ ফাইনাল। ইতিহাস লেখার মঞ্চটা প্রস্তুত। এখানে নাম নয়, মুহূর্ত তৈরি করে কিংবদন্তি। ইউরোপের রাতগুলো প্রস্তুত আরেকটি মহাকাব্যিক গল্পের জন্য। জুবায়ের নূর, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।